কাল হতে যাচ্ছে টিকফা চুক্তি। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্র তৈরি হবে দাবি বাণিজ্যমন্ত্রীর। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মত অর্থনীতিবিদদের। অব্যাহত রাজনৈতিক সংকটে বাড়ছে বিদেশি হস্তক্ষেপের সুযোগ। আন্তর্জাতিক বাণিজ্যিক সুবিধা থেকে বঞ্চিত হবে দেশ, আশঙ্কা বিশ্লেষকদের। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টানা নাশকতায় চট্টগ্রামে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে তৈরি হয়েছে সংকট। ভাড়া বেড়েছে 2 থেকে 3 গুণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি আরিফুর রহমান। দর্শক, আপনাদের অর্থ বাণিজ্যের নানা খবর জানাবো, তার পাশাপাশি আজ আমরা আলোচনা করব টিকফা চুক্তি নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান। স্যার, আপনাকে আমাদের সময় স্টুডিওতে স্বাগতম। আমরা আপনার সাথে আলোচনায় ফিরবো, তার আগে আমরা কিছু খবর জেনে আসি। দর্শক, অর্থ বাণিজ্য সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারের এখনকার লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে চলছে লেনদেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে গতকাল আজকে প্রথম কর্মদিবসে কিন্তু 4395.93 ডিএসসি এক্স সূচক নিয়ে আজকে লেনদেন শুরু হয়েছিল। এবং যে বৃহস্পতিবার যে লেনদেনের নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে, সেই অবস্থা কাটিয়ে উঠেছে আজকে ঢাকা শেয়ার বাজার। এখন পর্যন্ত 16.76 পয়েন্ট যোগ হয়েছে ডিএসসি এক্স সূচকে এবং এখন পর্যন্ত সূচক দাঁড়িয়েছে 4412.69। এবং যে বাছাই সূচক রয়েছে ডিএসসি 30, সেখানেও ইতিবাচক প্রবণতা আমরা দেখছি। এখন পর্যন্ত 11.90 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে 1555.89 পয়েন্টে। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, হাত বদল হয়েছে 101.29 কোটি টাকার শেয়ার এবং 132টি প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে, 49টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে এখন পর্যন্ত 33টি প্রতিষ্ঠানের শেয়ার। আমরা যদি টপ 20 শেয়ারে চলে যাই, তালিকায় একেবারেই প্রথমে রয়েছে পিটিএল। সর্বশেষ লেনদেন হয়েছে 53 টাকা 70 পয়সায়। সর্বোচ্চ দর ছিল 54 এবং সর্বনিম্ন ছিল 49। দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক, 164 টাকা 90 পয়সা সবশেষ দর। যমুনা অয়েল তৃতীয় স্থানে 246 টাকা 90 পয়সা। ইউনাইটেড এয়ার রয়েছে 18 টাকা 10 পয়সায় সবশেষ লেনদেন হয়েছে, এটি রয়েছে চতুর্থ স্থানে। জিপিএইচ ইস্পাত 57 টাকায় সবশেষ হাত বদল হয়েছে, সর্বোচ্চ দর ছিল 57 টাকা 40 পয়সা, 53 টাকা ছিল সর্বনিম্ন দর। বস্ত্র খাতের প্রতিষ্ঠান জেনারেশন নেক্সট রয়েছে ষষ্ঠ স্থানে, 36 টাকা 20 পয়সা সবশেষ লেনদেন ছিল এবং 36 টাকা 50 পয়সা ছিল সর্বোচ্চ দর। আমারটেক 37 টাকা 90 পয়সা সপ্তম স্থানে রয়েছে। আরএন স্পিনিং রয়েছে অষ্টম স্থানে। পদ্মা অয়েল রয়েছে তালিকায় নবম স্থানে এবং দশম স্থানে রয়েছে সিএমসি কামালের শেয়ার। দর্শক, এই নিয়মিত শেয়ার বাজারে নিয়মিত লেনদেনের পাশাপাশি আমার কাছে আরেকটি তথ্য রয়েছে। যমুনা অয়েল তার শেয়ার হোল্ডারদের জন্য 2013 সাল জুন 30 সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। যমুনা অয়েলের যারা পরিচালনা পর্ষদ রয়েছেন, পরিচালনা পর্ষদের সদস্যরা 90% ক্যাশ ডিভিডেন্ড এবং 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে 10%। এবং এই প্রতিষ্ঠানটির এজিএম এর তারিখ নির্ধারণ করা হয়েছে 25 জানুয়ারি চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ডিসেম্বরের 4 তারিখে। অর্থাৎ এই রেকর্ড ডেটে ডিসেম্বরের 4 তারিখে এই প্রতিষ্ঠানটির কোনো লেনদেন হবে না এবং এই শেয়ার প্রতি যে আয় সেটি ধরা হয়েছে 21 টাকা 81 পয়সা। শেষ করব শেয়ার বাজার, তার আগে আরেকবার সূচক জানিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত ইতিবাচক ধারার মধ্য দিয়ে চলছে শেয়ার বাজারের লেনদেন। ডিএসসি এক্স সূচক 4413.50 পয়েন্ট, বেড়েছে 17.56 এবং বাছাই সূচক ডিএসসি 30 ইন্ডেক্স 12.86 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে 1556.85 পয়েন্ট। দর্শক, এই ছিল আপাতত আমার কাছ থেকে শেয়ার বাজার পরিস্থিতি। চলে যাচ্ছি আমার হাতে থাকা পরের খবরটিতে। দীর্ঘ 12 বছরের আলোচনা সমালোচনার শেষে সোমবার স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা। এই চুক্তির ফলে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একটি মঞ্চ তৈরি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, টিকফার মাধ্যমে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আধিপত্য আরও বাড়বে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতিতে আগামী 25 নভেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্বাক্ষরিত হতে যাচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধি এবং দুদেশের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় এই চুক্তি অনেক বেশি সহায়ক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের। যে এজেন্ডাগুলি তারা দিয়েছে তার মধ্যে একটা হলো আমাদের এনার্জি সেক্টরে তারা ইনভেস্ট করতে চায়। এটা কিন্তু প্রোডাক্টিভ কাজ।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাওয়া টিকফার খসড়া অনুযায়ী চুক্তির মধ্য দিয়ে দুদেশ তাদের মধ্যকার বিভিন্ন অশুল্ক বাধা দূর করবে। পাশাপাশি আন্তর্জাতিক মেধাস্বত্ব আইন বাস্তবায়নের ব্যাপারেও বলা আছে চুক্তিপত্রে। তবে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে অশুল্কের চেয়ে শুল্ক বাধাই বেশি। অন্যদিকে মেধাস্বত্ব আইন বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মত তাদের। যদি মেধাস্বত্ব আইন ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ট্রিপস সেটা যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু আমরা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হব। বাণিজ্য সম্প্রসারণের প্রধান বাধা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই শুল্ক, বৈষম্যমূলক শুল্ক ব্যবস্থা। এ চুক্তির মধ্য দিয়ে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার সম্ভাবনাকেও অযৌক্তিক বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। জিএসপি সুবিধার কথা বলে টিকফা চুক্তি স্বাক্ষর করা এটা কোনোভাবেই কোনো দিক থেকে যুক্তিযুক্ত না, এবং বাণিজ্য সম্প্রসারণেও তার কোনো ভূমিকা আসলে নাই। টিকফা হওয়াতে এখন আমরা জিএসপিটি নিয়ে সরাসরি সামনাসামনি অফিসিয়াল লেভেলে কথা বলতে পারছি। কিন্তু আমি এই ট্যাকটিসটাকে একেবারেই খুব শিশুসুলভ ট্যাকটিস কিংবা কৌশল আমি মনে করি। নির্বাচনের আগে এ ধরনের চুক্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিমত এই অর্থনৈতিক বিশ্লেষকের। সরকারের আগ্রহ দেখে মনে হয় যে যুক্তরাষ্ট্রকে তুষ্ট করাটা তাদের একটা এজেন্ডা, এবং নির্বাচনে বিজয় লাভের জন্য এটা তাদের একটা পূর্ব শর্ত। বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী বিপদে ফেলতে যাচ্ছে। তবে বাণিজ্য মন্ত্রীর দাবি, দেশের স্বার্থবিরোধী কোনো কিছুই চুক্তিপত্রে নেই এবং রাজনৈতিক কোনো স্বার্থ এতে জড়িত নয়। ইনোসেন্ট একটা চুক্তি। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, এবারে আমরা এ নিয়ে আলোচনায় চলে যাচ্ছি সাবেক কূটনীতিবিদ জনাব ওয়ালিউর রহমানের সাথে। স্যার, আপনি রিপোর্টটি দেখলেন, আমরাও দেখলাম। সেখানে বাণিজ্য মন্ত্রী এবং অর্থনীতিবিদ এরা কিন্তু ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছে। তো যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি নিয়ে আপনার মতামত বা আপনার অবস্থানটি কি? দেখুন, বিরোধিতা থাকবেই। যে কোনো চুক্তি আপনি করেন, এটা নতুন কিছু না, শুধু বাংলাদেশ না, সমস্ত দেশে এরকম একটা সরকার একটা কাজ করবে, তার বিরোধী তা থাকবে সবসময়। কিন্তু এখানে যে জিনিসটা আপনি লক্ষ্য করেছেন বা আমরা জানতে পারি, সেটা হলো যে একটু তাকিয়ে দেখুন যে 1992 পর্যন্ত ভারতে কি ছিল। ওকে বলা হতো লাইসেন্স রাজ, মানে আমি আপনাকে না চিনলে কিন্তু আমি কোনো ব্যবসা করতে পারতাম না, আপনি ওনাকে না চিনলে আপনি কোনো ব্যবসা করতে পারতাম না। কেন? ওইটা লাইসেন্স আপনি দেবেন আমাকে, আমি সেই লাইসেন্স ছাড়া ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো না। কি হলো? 2 to 3%, সামটাইমস 1.5% গ্রোথ তাদের হয়েছে টিল 1992। যখন এটা আস্তে আস্তে শিথিল করে দেওয়া হলো, তখন আপনার ধীরে ধীরে 4, 5, 6, 7, 8, 9.5% পর্যন্ত ভারতের জিডিপি গ্রোথ হয়েছে। এখন আপনার একটু কমে গিয়েছে বিভিন্ন কারণে, আবার তারা এগিয়ে যাচ্ছে। তো যে কথাগুলো বাণিজ্য মন্ত্রী বললেন, তিনি যে প্রেক্ষিতে বলেছেন, তার সাথে যদি আমি বলি আমি সম্পূর্ণ একমত, তাহলে আপনি এবং আমার দর্শক ভাববেন যে আমি ঠিক ব্যাপারটা বলছি না, তা নয়। উনি যেটা বলছেন যে এখানে আমাদের স্বার্থকে জলাঞ্জলি না দিয়েই আমরা এটা করছি। এবং দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে যে টিকফা চুক্তিতে আমি যেটা দেখছি যে যারা সমালোচনা করেছেন তাদের রাইট এটা সমালোচনা করা। তো এখানে সবচেয়ে বড় সুবিধাটা আমাদের মতো দেশের জন্য হলো স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা আমরা পাবো। আমেরিকার সাথে একটা চুক্তি করা, দেখুন আমেরিকাকে যে সবই আমরা পছন্দ করি তা তো নয়। আমেরিকা অনেক কিছু করেছে, আমরা পছন্দ করি না। ইরাক যুদ্ধ করেছে, আমরা পছন্দ করি না। আপনার গুয়ান্টানামো বে আমরা পছন্দ করি না। কিন্তু ভালো যেগুলো আছে এখানে আমাদের ব্যবসা সংক্রান্ত, এবং তার সাথে সাথে যখন আপনি একটা ব্যবসা সংক্রান্ত চুক্তি করছেন, সেই চুক্তির সাথে সাথে আরো অনেক কিছু আছে, যেমন দুর্নীতি দমনের ব্যবস্থা আছে, শ্রম অধিকার রক্ষার ব্যবস্থা আছে। মেধাস্বত্ব নিয়ে তারা দুজন বক্তা আপনার ছিলেন, যারা তাদেরকে আমি চিনি, সম্মান করি, কিন্তু তাদের সাথে আমি একেবারে একমত নয়। এবং দুঃখের ব্যাপার হচ্ছে যে যারা বলছেন তারা সরকারের কোনো ব্যাপারে এ পর্যন্ত গত 10 বছরে আমি একটা হিসাব করেছি, ইট ইজ ইনসিডেন্টাল যে তারা দুজনে এখানে বলছেন। আমি 10 বছরে হিসাব করেছি, কোন সরকারের ব্যাপারে তারা, বিশেষ করে বর্তমান সরকারের যা কিছু করেছেন তার বিরুদ্ধে তারা কথা বলেছেন। কিন্তু সরকার তো চলছে, অর্থনীতি চলছে, তারা কোন পক্ষে সেটি না। ব্যাপারটা হচ্ছে টিকফা বিষয়ে আপনার অবস্থানটি কোথায়? আমার অবস্থান হচ্ছে যে এটা করা উচিত,
এবং এটা ভালো হচ্ছে দেশের জন্য আমি মনে করব। এবং আমেরিকার সাথে যে আমরা একটা বসার সুযোগ পাবো অ্যাট মিনিস্টারিয়াল লেভেল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং মন্ত্রী বললেন এনার্জি ব্যাপারে তারা ইন্টারেস্টেড, অফকোর্স দে আর ইন্টারেস্টেড, এবং তাদেরকে কিছু ব্লক দেওয়া হয়েছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এটার আমাদের ইমেজটা বেড়ে যাবে। দেখুন অনেকে অনেক কথা বলছে যে আবার জিএসপি এটা সেটা, জিএসপি নিয়ে আমি খুব চিন্তিত না, সেখানে কত পার্সেন্ট আমরা জিএসপি সুবিধা পাই। আর এমজি নেই জিএসপির মধ্যে হ্যাঁ যুক্তরাষ্ট্রে। কিন্তু আমি যেটা চাইবো যে তারা জিএসপি তুলে দিলে এটা আমাদের জন্য ভালো হবে, ইমেজ সংকটটা চলে যাবে, কিন্তু খুব বেশি আমাদের যে লাভ হবে তা না। জিএসপি কোথায় পাচ্ছি আমরা? শুধু ওই যে হস্তশিল্প কিছু পাচ্ছি আমরা, টেক্সটাইলসে আমরা, কিন্তু আমরা গার্মেন্টে আমরা পাচ্ছি না। কিন্তু আমেরিকা ইজ আমেরিকা, the largest power on earth, the greatest economic power on earth and largest strategic power on earth. কাজে আমি মনে করব যে আমেরিকার সাথে এই চুক্তিটা আমাদের দেশের জন্য ভালো হবে এবং মঙ্গলকর হবে আজকের জন্য, আগামী ভবিষ্যতের জন্য। স্যার সেক্ষেত্রে এটি কিন্তু প্রায় 12 বছর ধরে আলোচনা এটি ঝুলেছিল এবং টিফা থেকে টিকফা আসলে নামটাই চেঞ্জ হয়েছে, শর্ত এবং চুক্তির যে অন্যান্য ধারা উপধারায় তেমন কোনো পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে বাংলাদেশ কেন তাহলে এই যে 12 বছর ঝুলিয়ে রেখেছিল এবং আগ্রহটা কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষেই বেশি ছিল? শুনুন, আমি জানি আপনার একটি চুক্তি আমরা যখন আপনার একটা নেগোসিয়েশন হচ্ছিল নিউ ইয়র্কে, একটা এই ল অফ দি সি নিয়ে, ল অফ দি সিতে তখন আমি আমাদের দেশের প্রতিনিধিত্ব করছিলাম, নিউ ইয়র্কে ছিলাম আমি। তো সেই ল অফ দি সি হতে কত বছর লেগেছে আপনি জানেন? যখন আমরা ফাইনাল চুক্তি সাইন করলাম তার থেকে লেগেছে মোট 20, 22, 23, 24, 25 বছর লেগেছে। তো একটা চুক্তি যখন আপনি করছেন, ওখানে ছিল সারা বিশ্ব আর এখানে ছিলাম আমরা দুটি দেশ, কাজে 10-12 বছর এটা একটা চুক্তি যদি ভালো করতে হয় আমাদের স্বার্থ আমরা দেখব, ওদের স্বার্থ ওরা দেখবে, সেই হিসাবে 12 বছর আমি মনে করি না যে খুব একটা বড় সময় লেগেছে একটা চুক্তির জন্য। ইট ইজ অল রাইট। মেধাস্বত্বের একটা প্রশ্ন আপনি তুলেছিলেন যে কিন্তু সেক্ষেত্রে 2008 সালে একটি বিসা সফটওয়্যার অ্যালায়েন্সের একটা জরিপে ছিল যে গোটা এশিয়ার মধ্যে বাংলাদেশে পাইরেসি সংখ্যা সবচেয়ে বেশি, 92% পাইরেসি হয় বাংলাদেশে। তো এই যে প্যাটেন্ট বা মেধাস্বত্বের বিষয়টি কি তাহলে কি বাংলাদেশ সফটওয়্যার, ফার্মাসিউটিক্যাল এক্ষেত্রে একটি সমস্যার সম্মুখীন হবে না? দেখুন, আজকে যে আমেরিকান যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি থেকে যে ভদ্রলোক পালিয়ে গেলেন, পালিয়ে তিনি এখন রাশিয়ার আশ্রয়ে আছেন। আমেরিকার মতো দেশে যখন এটা হয়েছে তখন আমাদের এখানে যেটা রিপোর্ট আপনি বললেন সেই রিপোর্টের উত্তর আমার হচ্ছে যে হতে পারে, তবে এই চুক্তির জন্য পাইরেসি বাড়বে এটা কোনো কারণ নেই। পাইরেসি বাড়বে না স্যার, যেখানে হচ্ছে যে আমরা তো অনেক সহজলভ্যভাবে পাচ্ছি সফটওয়্যার, আমাদের ফার্মাসিউটিক্যাল প্যাটেন্ট নেই, 2016 সাল পর্যন্ত এটি কপি করা যাবে। তো এই টিকফাতে বলা হয়েছে এই মেধাস্বত্ব সংরক্ষণ করতে হবে, তার মানে আমাদের ফার্মাসিউটিক্যাল পেটেন্টের দাম দিতে হবে, ওষুধের দাম অনেক বেড়ে যাবে, সেবা খাতের দাম বেড়ে যাবে। আমি বলছি টিকফা চুক্তি করলে এটি কি আসলে মানে এই যে সেবা খাতের দাম এগুলো কি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে না? আপনি কি সারা জীবনই আমাদের দেশটাকে ওইভাবে রাখতে চান? আমাদেরকে উঠতে হবে, আমরা উঠছি। আমাদের এত রাজনৈতিক যে সমস্যা আছে দেশে, সংঘাত হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটু আমরা ভাটা পড়েছি এই বছরটায়, কিন্তু আবার উঠে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। শোনেন, পৃথিবীর লোকে বলে আমাদেরকে এখন যে বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়ন, বাংলাদেশের এডুকেশন উন্নয়ন এটা বিস্ময়, পৃথিবীর বিস্ময়। কি করে তারা করে? কারণ তারা অঙ্ক দিয়ে মেলাতে পারছে না। তার অর্থটা কি? যে মানুষ কাজ করছে, মানুষ কাজ করবে। এবং আপনি যে কথাটা বললেন, আমি মনে করি যে ক বছর আমরা পাবো সুবিধাটা, এর ভিতরে আমাদের অর্থনৈতিক ভিত্তিটা শক্ত, এনাফ স্ট্রং, শক্ত হয়ে যাবে, যখন আমাদের জন্য এটা বড় কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। স্যার, এই যে টিকফা চুক্তিকে আপনি শুধুমাত্র বাণিজ্যিক ভাবছেন, আপনার কাছে কি মনে হয়? একটি কিন্তু অভিযোগ রয়েছে এটি স্ট্র্যাটেজি। না, রাইট, ভালো কথা বলেছেন। আমি তো প্রথমেই বলেছি স্ট্র্যাটেজি। আপনার মনে আছে প্রথম সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্স আমি বলি স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজিক ফ্যাসিলিটিটা কারা বেশি পাবে? ফ্যাসিলিটিটা দেখুন, শুনেন, স্ট্র্যাটেজিক ফ্যাসিলিটিটা বলতে দুটো জিনিস বোঝাবে। এটা ইকোনমিক স্ট্র্যাটেজি আছে, পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে,
সোশিওলজিক্যাল স্ট্র্যাটেজি আছে। তো আমাদের জন্যে অর পলিটিক্যাল স্ট্র্যাটেজি বলতে আপনার আর্মস স্ট্র্যাটেজি, আর্মস রাইভালরি অন্য দেশের সঙ্গে যে আমেরিকার আছে, সেখানে আমরা একটা পণ হব কেন? আমি মনে করি যে না। কারণ হচ্ছে যে বাংলাদেশ এমন একটা জায়গায় আমরা আছি, এবং এটা আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে যে পৃথিবীর একমাত্র মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে আমাদের নির্বাচন হচ্ছে, নির্বাচন হয়ে ক্ষমতা হস্তান্তর হচ্ছে, এবং এবারেও তাই হবে। কাজে সেখানে স্ট্র্যাটেজিক বলতে আপনি যে ভয় পাচ্ছেন অনেকে, যে জুজোর ভয় দেখাচ্ছে, না, সেখানে ইকোনমিক স্ট্র্যাটেজিতে আমরা আসতে পারি। যে কথাটা মন্ত্রী সাহেব বললেন, আই থিঙ্ক হি ইজ অ্যাবসলিউটলি রাইট, যে এখানে আমাদের যে দুই মন্ত্রী যে প্রতি বছর একবার তো বসবেই, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন দুবার হতে পারে। এইটাই হচ্ছে আমাদের বড় জিনিস, যে আমরা আমেরিকার মতো একটা মহাশক্তিধর অর্থনৈতিক দেশ, এবং স্ট্র্যাটেজিক্যালি তারা যে মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে আমরা বসতে পারবো এবং আমাদের আলাপ আলোচনা কাছে এগোতে পারবো। এখন ধরুন একটা মন্ত্রী একটা মিটিং কি বলবে, যে আমাদের ফরেন অফিস থেকে তার একটা ভিজিটের ব্যবস্থা করা হলো, কতক্ষণ পাবেন? 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ম্যাক্সিমাম। স্যার, এখন হচ্ছে আপনার ফুল ফ্লেজেড একটা আপনার মিটিং হবে, একটা দুই পক্ষে আমাদের 5 জন থাকবে, ওদের 5 জন থাকবে, এরকম মিটিং হবে। এটা একটা বিরাট সাকসেস স্টোরি আমি বলবো যে বর্তমান সরকারের। স্যার, কিন্তু যারা টিকফা চুক্তির বিরোধিতা করছে তাদের কিন্তু একটি অভিযোগ রয়ে গেছে, যে আপনি যদি আমেরিকার সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টিকফার চুক্তি কাদের সাথে করা হচ্ছে সেটি লক্ষ্য করেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাদের বাণিজ্য সম্পর্ক অনেক বেশি, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, এদের সাথে কিন্তু টিফা বা টিকফা এই ধরনের কোনো চুক্তি নেই, বরঞ্চ যারা দরিদ্র দেশ বাংলাদেশের মতো তাদের সাথে এই চুক্তিটা করা হয়েছে। সেক্ষেত্রে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে কেন এত আগ্রহ গরিব দেশগুলোর সাথে এই চুক্তি করার জন্য? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহটা স্বাভাবিক, যে তারা চাইবে যে তাদের সঙ্গে আমাদের সঙ্গে একটা সম্পর্ক হোক। তারা আরও কয়েকটা দেশের সঙ্গে করেছে, আরও হবে, আগামীতে হবে, হচ্ছে, সেটা না। আমি বলবো যে দেখুন, একটা চুক্তি হয়, আমরা 12 বছর কেন নিয়েছি? নিশ্চয়ই আমরা আদ্যপান্ত সমস্ত চিন্তা করে দেখেছি, ভেবেছি, এবং সেখানে ওই একই আমার উত্তর হবে যে আমি দেখি না কোনো রকমের ক্ষতি আমাদের হবে। আমি দেখব যে দেখুন, এনার্জি ক্ষেত্রে যদি আমরা ওদেরকে আনতে পারি, তারা আসার ইচ্ছা প্রকাশ করেছে, সেটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া হবে। কারণ এনার্জিতে পৃথিবীতে আমেরিকার কাছে কেউ নাই। ওদের যে টেকনোলজি, ওরা যেভাবে কাজ করতে পারে, এই যে সমস্ত অন্যান্য দেশে যারা চলছে, ইউনো they are using all American technology. They are buying the rigs from or through American technology. হয়তো অন্য দেশে বানাচ্ছে, বাট উইথ আমেরিকান টেকনোলজি। এই সুবিধাগুলো আমরা পাবো। সেখানে দেখতে হবে যে দেখুন, আপনি বিরোধিতার কথা বলছেন, একটু সংক্ষেপে আমি এইটা শেষ করছি আপনার কাছে বলে। আচ্ছা, আপনার তখন জন্ম হয়নি। 1971 সালে যুদ্ধ করলাম আমরা, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেখানে লোক আপত্তি করেনি, অপোজ করেনি। তারা কোথায়? তারা এখন কেউ জেল ফেস করছে, তারা জেলে থাকবে, তাদের বিচার হচ্ছে এখন। কাজে দেখুন যে বিরোধিতা করার জন্য বিরোধিতা কিছু লোক করে। কিন্তু স্যার, টিকফা চুক্তিটি বাংলাদেশের জন্য ইতিবাচক, একেবারে ইতিবাচক। আমি বলছি যে ইতিবাচক। এটা এখানে কিন্তু আমাদেরও কাজ করতে হবে, আমাদের রিসার্চ করতে হবে, আমাদের গবেষণা করতে হবে, যাতে করে আমরা আমেরিকার সাথে সেভাবে বসে আলাপ আলোচনা করতে পারি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম টিকফা চুক্তির বিভিন্ন দিক নিয়ে সাবেক কূটনীতিবিদ জনাব ওয়ালিউর রহমানের সাথে। যাচ্ছি পরের খবরে। আসন্ন 10ম জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সংকট অব্যাহত থাকলে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। তারা মনে করেন এতে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। নির্বাচনকে ঘিরে দেশের বড় দুই রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থার সংকটে বাড়ছে সংঘাত, সহিংসতা। এতে তৈরি হচ্ছে বিদেশি কূটনীতিকদের তৎপরতার সুযোগ। সম্প্রতি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। এই অনিশ্চয়তায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন কংগ্রেসও। এমন অস্থিরতা চলতে থাকলে পরোক্ষভাবে দেশের উপর বিদেশিদের হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমরা যেমন আভ্যন্তরীণভাবে উদ্বেগ, আমরা একটা অনিশ্চয়তায় আছি
এটা নিয়ে। কাজেই বাংলাদেশের এক ধরনের অস্থিরতা বা এক ধরনের অনিশ্চয়তা সেটা কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গাতেও স্পর্শ করতে পারে। তারা হয়তো আশঙ্কা করছে যে এই সংকট থেকে এটা রাজনৈতিক সহিংসতায় রূপ নিতে পারে। তারা আরো আশঙ্কা করছে যে এটা অনেক বড় পর্যায়ে চলে যাবে। তো ওই জন্যই তারা আমাদের সাবধান করছে। বিদেশি এই হস্তক্ষেপ হলে জিএসপি সহ অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়বে বলেও মনে করছেন তারা। আমরা জাতিসংঘের নিরাপত্তা বিভিন্ন ধরনের পিস কিপিং বা শান্তি মিশনে আমরা কাজ করি। ধরেন যদি বাংলাদেশের অভ্যন্তরে এক ধরনের অস্থিরতা চলতে থাকে, অন্য জায়গায় শান্তি রক্ষা করতে চাচ্ছেন, আপনার দেশের ভেতরে কি হচ্ছে, তো এই বিষয়গুলো কিন্তু এক ধরনের চাপ হিসাবে আসতে পারে। সরাসরি হস্তক্ষেপের কোনো সম্ভাবনাই নেই, তবে তারা অন্যভাবে আমাদের বাণিজ্যিক সুযোগ সুবিধা কমিয়ে দেওয়ার চাপ দিয়ে, বৈদেশিক সাহায্য সেইটা কমিয়ে দেওয়ার চাপ দিয়ে তারা চেষ্টা করবে যে আমাদের রাজনৈতিক দলগুলিকে সমঝোতার টেবিলে বসা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক ভেদাভেদ থাকলেও বিদেশি হস্তক্ষেপ ছাড়া নিজেরাই একটি সমাধানের পথ খুঁজে নেবেন বলে মনে করছেন বিশিষ্টজনেরা। রাজনৈতিক সংকট সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লাগাতার নাশকতার মুখে বন্ধ নগরী চট্টগ্রামে আমদানি রপ্তানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ট্রাক ও কাভার্ড ভ্যানের মারাত্মক সংকট দেখা দিয়েছে। প্রতিদিন 7,500-এর বেশি ট্রাক ও কাভার্ড ভ্যানের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 1,500 পরিবহন। এমন অবস্থায় ভাড়া বেড়েছে 2 থেকে 3 গুণ পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুধুমাত্র চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানি পণ্য পরিবহনের জন্য প্রতিদিন প্রায় 7,000 ট্রাক ও কাভার্ড ভ্যানের প্রয়োজন। কিন্তু গত 6 মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পুড়িয়ে দেওয়া হয়েছে 200-র বেশি ট্রাক ও কাভার্ড ভ্যান, আর ভাঙচুর করা হয়েছে 2,000-এর বেশি গাড়ি। এই অবস্থায় পণ্য পরিবহনে মারাত্মক সংকট দেখা দিয়েছে। প্রতি হরতালে আমাদের 2 থেকে 300 গাড়ি আমাদের ভাঙচুর করা হচ্ছে এবং 10 থেকে 15 গাড়ি জ্বালা পোড়া হচ্ছে। এছাড়া প্রায়ই বন্ধ থাকছে মহাসড়কে যানবাহন চলাচল। দুদিনের বদলে পণ্য পৌঁছাতে সময় লাগে 7 থেকে 8 দিন, ফলে ভাড়া বেড়ে গেছে 2 থেকে 3 গুণ। যেহেতু একটা গাড়ি 7-8 দিনের নিচে গাড়ি টিপ মারতে পারে না, রাস্তায় অবরোধ, হরতাল এবং ভাঙচুরের কারণে গাড়ি মারাতে পর্যাপ্ত পরিমাণ গাড়ির সরবরাহ নাই বিদায় গাড়ি মারাতে ভাড়া বাড়তি হচ্ছে। বাড়তি ভাড়া দিয়েও প্রয়োজনীয় ট্রাক এবং কাভার্ড ভ্যান পাওয়া যাচ্ছে না বলে জানান ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম থেকে নর্থ বেঙ্গল যেতে যেখানে ভাড়া ছিল 20,000 টাকা, সেটা হয়ে গেল 40,000 থেকে 50,000 টাকা, এবং দেখা যাচ্ছে কোনো গাড়ি পাওয়া যায় না। এই অবস্থায় ব্যবসায়ীরা বলছেন যানবাহন ভাড়া বেড়ে যাওয়ায় পণ্যের দামও বাড়ছে। ঢাকা থেকে মাল আনতাম 12,000 টাকা, 13,000 টাকা, বর্তমানে হচ্ছে 20,000 টাকা। সাধারণ ব্যবসায়ীদের উপর প্রতি কেজিতে 2 টাকা থেকে 3 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 4 টাকা পর্যন্ত দর বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। ট্রাক এবং কাভার্ড ভ্যানের নাশকতা প্রতিরোধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভয়াবহ তাজবিন ট্র্যাজেডির 1 বছর পূর্ণ হলো আজ। অন্য কোথাও কাজ না পাওয়ায় বন্ধ থাকা কারখানাটির অনেকেই এখন বেকার। অন্যদিকে সরকারি বেসরকারি পর্যায়ে কিছু সাহায্য পেলেও সুষ্ঠু বিচার না হওয়ায় বেশিরভাগের কণ্ঠে এখনও ঝরছে ক্ষোভের ঝাঁজ। দেবাশিস রায়ের রিপোর্ট। আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত একটি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনস, যেখানে জীবন জীবিকার জাল বুনতে এসে আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে শতাধিক পোশাক কর্মী, পাশাপাশি পঙ্গুত্ব বরণ করেছে কয়েকশো শ্রমিক। এখনো ঘটনার বিভৎসতা সাক্ষী হয়ে আছে সেই তাজরিন ফ্যাশনস। কিন্তু 1 বছর পেরোলেও পর্যাপ্ত ক্ষতিপূরণ না পেয়ে ক্ষোভের সাথে কারখানা মালিকের বিচার দাবি করলেন দুর্ঘটনায় ভুক্তভোগীরা। যাবজ্জীবন এটা ভঙ্গ আছে, আমরা বিচার কেনা করব আল্লাহ স্যার। ফ্যাক্টরি ম্যানেজার এবং আমাদের মালিকে, এই দুজনকে আমি মনে করি যে ওনারাই দায়ী। এই ভয়াল রাতে সাক্ষী হয়েছিলেন যে হতভাগ্য শ্রমিকরা, তাদের অনেকেই সেদিনের কথা মনে করতে ভয় পান। সেদিনের কথা মনে হলে বুকে কথা আসে না। দুয়াগুনা আস্তে আস্তে মনে হয় মরিদের ফাঁকি লাগদার চোখ দিয়ে ঢুকতেছে। যদি ভিতরে থাকতাম তাহলে কি হতো আর কিভাবে মরতাম, মানে এই দৃশ্যটা মনে হয় তখনই অজ্ঞান হয়ে যায়। ঘটনার পর থেকে এখন পর্যন্ত কাজ না পাওয়ায় দুর্ভোগ কাটেনি এখনো। কোনো কাজ করতে পারি না, মাজার মেরুদণ্ডে হাড় ফেটে গেছে, গাড়ের হাড় ফাটছিল, এখনো মাথার সমস্যা, গাড়ির সমস্যা, আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারি না, বসে থাকতে পারি না। আমরা যে প্রতি মাসে যে টাকাটা কামাইতাম সেই টাকা তখন আমরা কামাইতে পারতাছি না। যে শ্রমিকদের শ্রমে ঘামে পোশাক শিল্প আজ প্রতিষ্ঠিত, সেই শ্রমিকদের নিরাপত্তার প্রতিষ্ঠা হয়নি আজও। তাই 1 বছর পরও বন্ধ সেই কারখানার সামনেই বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে নিহতদের স্বজনরা। মালিক পক্ষের গাফিলতি আর পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায়শই ঘটছে তাজরিন ফ্যাশনসের মতো দুর্ঘটনা। কিন্তু এসব দুর্ঘটনায় যারা প্রাণ হারাচ্ছেন বা যারা আজীবন পঙ্গুত্ব বরণ করছেন, তাদের দায় কে নেবে সে প্রশ্নের উত্তর মেলে না আজও। দেবাশিস রায়, সময় সংবাদ, আশুলিয়া।
আন্তঃআঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের উন্নতি আশাব্যঞ্জক বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনএসকাপ। তবে রাজনৈতিক অস্থিরতা এবং আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে পারলে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে আরও শক্তিশালী অবস্থান দখল করতে পারবে বলে মনে করেন ব্যবসায়ী নেতা এবং পর্যবেক্ষকরা। শনিবার ঢাকা চেম্বার কার্যালয়ে আয়োজিত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ মন্তব্য করা হয়। 2013 সালে এশিয়া অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রপ্তানি প্রবৃদ্ধি 6% হলেও আগামী বছরে তা 7% উন্নীত হবে বলে অনুমান করছে জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনএসকাপ। শনিবার সংস্থাটির প্রতিবেদন প্রকাশকালে জানানো হয়, বিশ্বের মোট বৈদেশিক বিনিয়োগের অর্ধেকেরও বেশি আসে উন্নয়নশীল দেশে। এর ভেতরে এশিয়া অঞ্চলেই বিনিয়োগ হয় 33%। আমদানি রপ্তানিতে প্রতিবন্ধকতা, সমুদ্র বন্দরের সেবার মানদণ্ডের সূচকে বাংলাদেশের অবস্থান 179 দেশের মধ্যে 137তম। আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসার একটা অন্যতম উপায় হলো যদি আমরা পেপারলেস অ্যাক্টিভিটিস গুলো করতে পারি, অর্থাৎ আমার সিস্টেমে যা বলা থাকবে আমার কমপ্লায়েন্স অনুযায়ী আমার সিস্টেমই কথা বলবে। যাত্রাবাড়ি ফ্লাইওভার যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারে পিপিপির মাধ্যমে, তাহলে আমরা মনে করি বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার এবং আদার যে ফ্যাসিলিটিগুলোতে গভর্নমেন্টের যেখানে সীমাবদ্ধতা আছে সেখানে কিন্তু এসকাপের এই রিপোর্টের মাধ্যমে খুব দ্রুত বাস্তবায়ন করা সম্ভব পিপিপিতে। বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সন্তোষজনক উল্লেখ করে আলোচকরা বলেন, সরকার পরিবর্তনের সাথে সাথে বাণিজ্য নীতি পরিবর্তন করলে বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ে। যে কোনো ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য পলিটিক্যাল পিস এন্ড স্টেবিলিটি, কানেক্টিভিটির জন্য যে সমস্ত রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোকে আপনারা হরতাল মুক্ত করে ডিক্লেয়ার করুন। অন্যথায় এই সমস্ত উদ্ভূত পরিস্থিতির কারণে ডিমান্ড থেকে তারা ডিমান্ডটাকে সরিয়ে নেয়, অথবা আপনার দেশে যে সমস্ত এফডিআই আসার কথা ছিল সেই এফডিআই যদি না আসে, এ টাইম উইল কাম তখন হোল নেশন উইল ক্রাই বাট দেয়ার উইল বি নো ওয়ে ফর সলিউশন। অনুষ্ঠানে বলা হয়, উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে শ্রমিকের ন্যায্য মজুরি না দেয়া গ্রহণযোগ্য উপায় হতে পারে না। এক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অন্যান্য খরচ কমানো যেতে পারে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এবারে জানিয়ে দিচ্ছি দেশের বাইরের কিছু অর্থ বাণিজ্যের খবর। অ্যাপলের আইফোন এবং আইপ্যাডের সফটওয়্যার নকল করার দায়ে স্যামসাংকে $29 কোটি জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। স্যামসাংয়ের 26টি স্মার্টফোন এবং ট্যাবলেটের মধ্যে 13টি অ্যাপলের অনুকরণে তৈরি করা হয়েছে বলে বিচার বিভাগের তদন্তে উঠে এসেছে। এদিকে এ জরিমানা পরিশোধে সম্মতি জানিয়েছে স্যামসাং। আর এ রায়ে সন্তোষ প্রকাশ করে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য কারো সত্ত্ব চুরি করা যে কোনো কোম্পানির জন্যই দণ্ডনীয় অপরাধ। এ রায়ের পর বাজারে অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে, কমেছে স্যামসাং এর শেয়ারের দাম। চলতি বছর ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইউক্রেনের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও সব ধরনের আলোচনা স্থগিত করে এখন রাশিয়ার সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের প্রধানমন্ত্রী মিকোলো আজারভ। আর এই ঘটনাকে অপ্রত্যাশিত এবং ইউক্রেন সরকারের ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছে ইউরোপ আর ইউক্রেনের সাধারণ জনগণ। ভৌগোলিক দিক থেকে ইউক্রেন পূর্ব ইউরোপের অংশ হলেও প্রতিবেশীদের সাথে দেশটির কূটনৈতিক সম্পর্ক মোটেও ভালো নয়, যার ফলশ্রুতিতে এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সাথে ইউক্রেনের বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা বন্ধ হয়ে গেছে। ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ এবং ইউরোপের বাজারে ব্যবসার সুযোগ পাওয়ার পাশাপাশি আইএমএফ এর কাছ থেকে দেশটির ঋণ পাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। এই সিদ্ধান্তে তাই হতাশ ইইউ এবং ইউক্রেনিয়ানরা। সরকার এভাবে আমাদের স্বপ্ন ভাঙতে পারে না, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইউক্রেনকে $61 কোটি অর্থ সহায়তা দিতে চেয়েছিলাম, তবু ইউক্রেন চুক্তিতে স্বাক্ষর করল না। এতে আমরা খুবই হতাশ হয়েছি। এদিকে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে অনেক আগেই স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি পেলেও এবার সেই রাশিয়ার সাথেই বাণিজ্য চুক্তিতে যাচ্ছে ইউক্রেন। আর একে দেশের অর্থনীতির জন্য নেতিবাচক হিসেবেই দেখছেন বাজার বিশেষজ্ঞরা। আমরা সবসময় এই আশাতেই ছিলাম যে ইউরোপের বাজারে ব্যবসা করতে পারবো, কিন্তু হয়তো এটাই বাস্তবতা। যদিও রাশিয়াকে ইউক্রেন এবং ইইউর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে হুমকি হিসেবে দেখা হচ্ছে, তবুও আগামী সপ্তাহে পূর্বাঞ্চলীয় অংশীদারি সম্মেলনে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আরো একবার উদ্যোগ নেওয়া হবে বলে ইইউর পক্ষ থেকে জানানো হয়েছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। কাল হতে যাচ্ছে টিকফা চুক্তি, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্র তৈরি হবে দাবি বাণিজ্য মন্ত্রীর। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মত অর্থনীতিবিদদের। অব্যাহত রাজনৈতিক সংকটে বাড়ছে বিদেশি হস্তক্ষেপের সুযোগ, আন্তর্জাতিক বাণিজ্যিক সুবিধা থেকে বঞ্চিত হবে দেশ, আশঙ্কা বিশ্লেষকদের।
এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টানা নাশকতায় চট্টগ্রামে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে তৈরি হয়েছে সংকট, ভাড়া বেড়েছে 2 থেকে 3 গুণ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।